না। অন্তর্বর্তী সরকারের সময় তার প্রেস দপ্তরের সবাইকেই বাদ দেওয়া হয়। এর আগে সরোয়ার আলমকে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর ২ বছরের জন্য রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে আপিল করলে বছর খানেকের বেশি সময় ধরে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে কেউই ছিলেন না। ওই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তারা অত্যন্ত নির্লজ্জভাবে ৩ জন মানুষকে এখান থেকে অপসারণ করে নিয়ে গেল। প্রেস সেক্রেটারি, ডেপুটি প্রেস সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ৩ জনকেই নিয়ে গেল। পুরো উইংটাই প্রত্যাহার করে নিয়ে গেল। অবশেষে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার তাকেই আবার এই দায়িত্বে ফিরিয়ে আনল। বিসিএস ৮৪ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা সরোয়ার আলম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপপ্রেস সচিব ছিলেন। মাহিম মোস্তাফিজ, কালের কণ্ঠ। মিথ্যা অপবাদে মুখ খুললেন ডক্টর ইউনূস, দিলেন কঠোর জবাব। বাংলাদেশের রাজনীতিতে আরেকটি নতুন বিস্ফোরক মোড় এসেছে, যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কালের কণ্ঠ পত্রিকায় দেওয়া একটি সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একের পর এক মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করেছেন। উপদেষ্টাদের একটা বড় অংশ তারা চেয়েছে বাংলাদেশের রাইটিস্টরা পাওয়ারে আসুক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি সে চাঁপাইনবাবগঞ্জে যে জামাত ইসলামের সাথে জায়গা কিনছে ক্লিনিক করার। জুলাই সনদে যে আছে শতকরা 5 ভাগ নারীকে মনোনয়ন দিতে হবে, তারা কি সেই কথাটি দেখেছে? আওয়ামী লীগের দোসর পেটাও, আবার গভীর রাতে ভোর রাতে আওয়ামী লীগের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইছে। ইসলামিক ফাউন্ডেশনের ডিডি সে ওপেন ইমামদেরকে ডেকে বলছে খুতবাতে দাঁড়িপাল্লার ভোট চাবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি পদত্যাগ করলেন তিনি কোন মতাদর্শের? জামাত মতাদর্শের। এবং আমাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, টানা ১.৫ বছরের শ্বাসরুদ্ধকর জীবনের ঘটনা প্রবাহ, অন্তর্বর্তী সরকারের নির্লজ্জতা ও মনের জমে থাকা কথা প্রাণ খুলে বলেছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কালের কণ্ঠকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, তৎকালীন সরকার নানা সময়ে নানাভাবে দেশ বিদেশে তাকে অপমান করার চেষ্টা করেছে। সেই সাথে সাংবিধানিক পদ থেকে অসাংবিধানিকভাবে তাকে নানাভাবে উপড়ে ফেলার চেষ্টা করেছেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কেন তার সাথে এমন আচরণ, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে সোনার খাঁচায় বন্দী এক রাষ্ট্রপতির গল্প। সাংবিধানিক যে দায়বদ্ধতা সেগুলো বাদ দিয়ে অথচ সে ক্ষমতা নিয়েছে রুল অব ল, রিফর্ম, ইলেকশন এবং আইন সংশোধনের মাধ্যমে গণহত্যাকারীদের বিচার করার অঙ্গীকারের মাধ্যমে। অ্যান্ড হিয়ার দ্য স্টেট মেশিনারি ইজ ইউজিং non-state actors like mobs, student groups who actively participated in the July revolutions to perform functions that the governments legally cannot do itself. কেন তারা লিগালি এটা করতে পারছে না? কারণ তারা এই কনস্টিটিউশনের অধীনেই তারা থাকতে চায়, এটাকেই তারা শ্রদ্ধা করে, এটাকে অক্ষুণ্ণ রেখে তারা সরকার পরিচালনা করতে। সুতরাং দিস ইজ এ specific type of political strategy often called state-sponsored vigilantism or outsourcing coercion. The governments get what it wants, like resignations under pressure, resignations of the presidents under pressure, without officially breaking the law. They wash their hands of the illegality by saying it is the people's anger, not our order. দীর্ঘ সময় পর্যন্ত ছাত্রদেরকে এভাবেই ব্যবহার করা হয়। স্টুডেন্টস প্রোটেস্টার্স প্লে দ্য রোল অফ দ্য অ্যাগ্রেসর। দে ইস্যু আলটিমেটামস, সিজ অফিসার্স অ্যান্ড ক্রিয়েটস ফিয়ার। দে সে রিজাইন্স অর ফেস দ্য কনসিকুয়েন্স। ডক্টর ইউনূস অ্যান্ড দ্য অ্যাডভাইজার্স স্ট্যান্ডস অ্যাসাইড ক্লেইমিং হেল্পলেসনেস। দে সে উই ক্যানট কন্ট্রোল দ্য পিপলস ইমোশনস অর পিপলস অ্যাঙ্গার্স. Please resign to restore peace. The government is using the students as a parallel enforcement arm to achieve political goals, removing obstacles that are legally impossible to achieve through constitutional means. আপনি রিফর্ম করবেন, আপনি ফ্যাসিজমকে এদেশ থেকে নির্মূল করবেন, এদেশে রুল অফ ল প্রতিষ্ঠা করবেন, সংস্কার করবেন, কিন্তু আপনি মবকে ব্যবহার করে এই কাজগুলো করার জন্য যে প্রতিবন্ধকতা আছে সেটা দূর করবেন। এর থেকে স্ববিরোধিতা, এর থেকে
জটিলতম একটা পদ্ধতি আর কোথাও নেই। এখন প্রশ্ন হচ্ছে কেন আপনি এই পথে গেলেন? আসলেই কি সেখানে কোনো অল্টারনেটিভ ছিল না? কোনো স্বচ্ছ, বৈধ, লফুল অ্যান্ড ডেমোক্রেটিক পদ্ধতিকে অবলম্বন করে এই কনস্টিটিউশনকে হেল্ড আপ করে আইনগতভাবে জনগণকে সাথে নিয়ে সংস্কার এবং রুল অফ লকে পুনঃপ্রতিষ্ঠা করার মাধ্যমে একটি স্বচ্ছ নির্বাচন আয়োজন করা যেত না? অবশ্যই যেত, এবং 101টা পদ্ধতি অবলম্বন করেই যেত। তারপরেও এটা কেন করা হয়নি? ইফ ডক্টর ইউনূস had followed the referendum, reform council's method, constituent assembly and then a election, প্রথমে একটি গণভোট ডক্টর ইউনূসের লেজিটিমেসির জন্য, তার কর্মকাণ্ডগুলোকে সেখানে প্রকাশ করে কতদিনের জন্য তিনি করবেন, কিভাবে এটি করবেন, এবং সেই পদ্ধতিটার মধ্যে জনগণের বিভিন্ন অংশের পার্টিসিপেশনের সুযোগ করে দিয়ে রাজনীতিবিদদেরকে একটা অংশ দেওয়া। এভাবে তিনি একটি গণভোটের মাধ্যমে তার কর্মপরিকল্পনা যদি জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে নিতেন, দেন সেইটাকে বাস্তবায়ন করতেন একটা টাইম টেবিলকে সামনে রেখে। তাহলে কি হতো? তাহলে যেটা হতো, কাজগুলো খুব সুন্দর করে হতো, এবং সেখানে দে কুড ওনলি ডু হোয়াট দ্য রেফারেন্ডাম অ্যালাউড, ডিফাইন্ড অ্যাকাউন্টেবিলিটি। কিন্তু তারা যদি ফলো করতো রেফারেন্ডাম রিফর্ম কাউন্সিল বাই ক্রিয়েটিং এ সুপ্রিম স্টেট কাউন্সিল, জনগণকে সাথে নিয়ে যদি তিনি করতেন, তাহলে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ইনস্টিটিউশনগুলো আবার পুনরায় কর্মক্ষম হয়ে উঠতে পারত। কিন্তু তিনি সেটা করেননি। প্রশ্নটা হচ্ছে কেন করেননি? তাহলে তো ক্যাওস থাকবে না, তাহলে তো আনপ্রেডিক্টেবিলিটি তৈরি হবে না, তাহলে তো ইনডেফিনিট সময়ের জন্য ক্ষমতায় থেকে নিজের এবং নিজের উপদেষ্টাদের স্বার্থ হাসিল করা সম্ভব হতো না।